আমি কি আপনাকে মা বলে ডাকতে পারি? হাফরোজা বেগম হতাহত চোখে তাকিয়ে আছে অর্ণবের দিকে। ওর এভাবে বসে থাকা দেখে অবাক হলেন তিনি। মৃদু হেসে আফরোজা বেগম কোমল গলায় বললেন, অবশ্যই ডাকবে বাবা। আমি যেমন তিথির মা, তেমনি তোমারও মা। তুমি এভাবে বসেছো কেন? ওঠো দেখি। জামাই মানুষদের এভাবে বসা সাজে না বাবা। অর্ণব নম্র হাসলো, তারপর বলল, একজন জামাই তার শাশুড়ির সামনে বসে নেই, বরং একজন ছেলে তার মায়ের কাছে বসেছে। আপনাকে দেখলে আমার আম্মুর কথা খুব মনে পড়ে, তাই তো আপনাকে মুখ ফুটে মা বলে ডাকলাম। মা নামের শব্দটা অজস্র মায়া মমতা দিয়ে ঘেরা। শব্দটা আপন আপন একটা অনুভূতি আছে। সুতরাং আপনিও আমার আপন আর অনেক কাছেরও, তাই আপনার সামনে আমার কোনো সংকোচতা নেই। আফরোজা বেগম মুগ্ধ হয়ে তাকিয়ে রইলেন অর্ণবের দিকে। ছেলেটা এত কেন ভালো! এক কথায় মাটির মানুষ, যার মাঝে না আছে কোনো হিংসে, না আছে কোনো প্যাচ। খুব সহজ সরল আর নরম মনের ছেলেটা। আফরোজা বেগমেরও তাই মনে হচ্ছে। অর্ণব তিথির মায়ের হাত আরো শক্ত করে চেপে ধরলো। বিনয়ী সুরে আফরোজা বেগমকে সে বলল, যদি কিছু মনে না করেন, আমি কি আপনাকে কিছু প্রশ্ন করতে পারি? আমার উত্তরগুলো জানার খুব প্রয়োজন, আর উত্তরগুলো আমি একমাত্র আপনার কাছেই পাবো। আফরোজা বেগম অর্ণবের মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় বললেন, বলো কি প্রশ্ন? আমি তোমার সব প্রশ্নের উত্তর দেব। অর্ণব অশান্ত গলায় প্রশ্ন ছুড়ল, তিথি আমাকে পছন্দ কেন করে না? আমি ওর ব্যাপারে সব খোঁজ খবর নিয়ে দেখেছি। ওর কোনো সম্পর্ক নেই, আর নাও কাউকে পছন্দ করে। তাহলে কেন আমায় বিয়ে করতে চায় না? কেন আমায় ভালোবাসে না? দু চোখে সহ্য করতে পারে না। গতকাল রাতে তিথি হঠাৎ অস্বাভাবিকভাবে ছটফট করছিল। জীবনের প্রথম আমি ওর ভেতরে থাকা চাপা ভয় আর অসহায়ত্বের আর্তনাদ নিজ চোখে দেখেছে। জোরে জোরে চিৎকার করে বারবার বলছিল, আমাকে মেরো না, ছেড়ে দাও, আমার মরে যাবে। কেন তিথি এমন অদ্ভুত আচরণ করছিল? মা, আজ একটা প্রশ্নবিদ্ধ কেন জমে আছে আমার মনে। কেন এর উত্তরগুলো আমার চাই? প্লিজ মা, উত্তরগুলো দিন। আফরোজা বেগম একটা দীর্ঘশ্বাস ফেললেন, তারপর থমথমে গলায় খানিকটা আবেগহত হয়ে বললেন তিনি, তিথির কোনো দোষ নেই অর্ণব। আমার মেয়েটা এমন পাথরের অনুভূতিহীন কীট ছিল না। ওর এরকম হয়ে যাওয়ার পিছনে যথেষ্ট কারণ আছে। অর্ণব প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকালো। আফরোজা বেগম একটু থেমে আবারও বলতে শুরু করলেন, মাধ্যমিক পাশ করে আমি তখন সদ্য কলেজে ভর্তি হয়েছি। মাত্র তখন তিথির বাবার সাথে আমার আলাপ হয়। আমার বান্ধবীর ভাইয়ের বন্ধু ছিল উনি। আমাদের কলেজের পাশের ভার্সিটিতে সিনিয়র স্টুডেন্ট ছিলেন। এরপর আস্তে আস্তে দেখা সাক্ষাৎ হতে লাগলো। এভাবে আমরা সম্পর্কে ছড়াই। প্রায় 1 বছর পর তিথির বাবার কথা বাড়িতে জানিয়ে বলেছিলাম আমরা বিয়ে করতে চাই। আমার পরিবারের লোকজন সাপ সাপ বারণ করে দেয়। তারা এ সম্বন্ধে রাজি ছিল না, কারণ তিথির বাবা বড়লোক ঘরের ছেলে ছিল। আমি ছিলাম খুব সাধারণ এক মধ্যবর্তী পরিবারের। আমাদের মধ্যে ছিল আকাশ পাতাল ফারাক। বাড়ি থেকে যখন মানা করে দিল, তখন আমরা দুজন সিদ্ধান্ত নিলাম আমরা পালিয়ে বিয়ে করব। তখন আমি দ্বিতীয় বর্ষে উঠেছি মাত্র। পরিকল্পনা মাফিক আমরা বাড়ি থেকে পালিয়ে সকলের অমতে বিয়ে করি। আমার বাড়ি থেকে কেউ ব্যাপারটা মেনে না নেওয়ায় সব যোগাযোগ বন্ধ করে দেয় ওনারা। আমরা একে অপরকে খুব ভালোবাসতাম। সেই ভালোবাসার ভিত্তিতেই আমি অন্ধের মতো বিশ্বাস করতাম ওনাকে। প্রচণ্ড ভালোবাসতাম, কিন্তু আমাদের ভালোবাসায় বাঁধা ঘর বেশি দিন টিকলো না। 1 বছর সুখে শান্তিতে কেটেছিল আমাদের সংসার। 1 বছর পর ওর মাঝে আমি অল্প অল্প করে পরিবর্তন আসতে দেখলাম। একটা সময় পুরোপুরি বদলে গেল ও। এরই মাঝে তিথি আসে আমার পেটে, আমাদের প্রথম বাচ্চা। খুশিতে এক প্রকার পাগল হয়ে গেছিলাম আমি। তিথির বাবা তিথির বাবাকে খুশির সংবাদটা দিয়ে আমি, তবে খবরটা পেয়ে উনি মোটেও খুশি হননি। উল্টো বাচ্চাটাকে নষ্ট করে ফেলার জন্য মারাত্মকভাবে চাপ দিচ্ছিল আমাকে। এত চাপ দেওয়ার পরেও আমার বাচ্চাকে আমি নষ্ট করতে দিইনি। আর কি করেই বা দিতাম? কোনো মা কি তার সন্তানকে মেরে ফেলতে পারে? এরপর তিথির জন্ম হলো। মেয়ে সন্তান হওয়ায় উনি চরম অসন্তুষ্ট ছিলেন। আমার মেয়েটাকে একবার কোলে পর্যন্ত নেয়নি কখনো। তিথির বয়স যখন 4 মাস, তখন জানতে পারলাম অফিসে কলিগের সাথে ওনার অবৈধ সম্পর্ক আছে। টাকার কোনো অভাব ছিল না ওনার কাছে, তাই ওনার কাছে নোংরা মেয়েদের ভিড় জমে থাকতো সবসময়। রোজ রাতে ছাইপাশ গিলে এসে মারধর করতো আমায়। আমি 3rd ক্লাস মেয়ে, আমার কোনো যোগ্যতা নেই ওনার সাথে থাকার।
আমি ওনাকে ফাঁসিয়ে গলায় ঝুলেছি, প্রতিদিন এই ধরনের কথা শোনাতো। আমার বাবা মা তুলে অকথ্য গালিগালাজ করতো, তবুও মুখ বুজে সবটা সহ্য করে নিতাম আমি। কারণটা ছিল তিথি। আমার পাশে কেউ ছিল না। আমি যদি ওইখান থেকে সেই সময় চলে আসতাম, তাহলে তিথির কি হতো? আমি তো উচ্চ মাধ্যমিকটাও দিতে পারিনি। তাহলে তিথিকে মানুষ করতাম কিভাবে? আর আমিই বা কোথায় যেতাম ওকে নিয়ে? তাই বাধ্য হয়ে সব অত্যাচার সহ্য করে সেখানেই পড়ে থাকতাম। এভাবে তিথি বড় হতে লাগলো। তবে তাতেও ওর বাবা ভালো হলো না। মাস পেরিয়ে বছর পেরোলো, আর তার সাথে দরদর করে বাড়তে লাগলো ওনার অত্যাচারগুলো। 4 বছর বয়সে তিথিকে প্রাইভেট স্কুলে ভর্তি করালাম। তিথিও আস্তে আস্তে সব বুঝতে শিখলো। চোখের সামনে ওর বাবার পশুর মতো আচরণগুলো দেখতো, আর আমাকে জড়িয়ে ধরে কাঁদতো। আমাকে তুতলিয়ে তুতলিয়ে বলতো, জানো আম্মু, আমার বন্ধুদের সবাই আব্বু তুলে নেয়, কিন্তু আমার আব্বু তুলে নেয় না। কেন নেয় না আম্মু? তারপর আবারও কেঁদে দিত আমার মেয়েটা। আমি হাজারটা বাহানা বানিয়ে আড়াল করতাম, তবুও শিশুরা অবুঝ হলেও অনেক কিছু বুঝে। আমার ছোট্ট তিথিও বুঝতো অর্ণব। ওর বাবা অফিস থেকে ফিরলে দৌড়ে গিয়ে বলতো, আব্বু, আমায় একটু কোলে নাও না। অথচ ওর বাবা ওকে ছুতো না পর্যন্ত। সিংহের মতো ধমকে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিত। একইভাবে একদিন উনি তিথিকে জোরে ধাক্কা দিয়েছিল, আর উলের ধারে থাকা ফুলের টবে লেগে ওর কপাল কেটে যায়। তারপর থেকে তিথি ওর বাবাকে খুব ভয় পেত। যখন ওর বাবা বাড়িতে থাকতো, তখন ঘর থেকেই বের হতো না। প্রায় রাতে ওর বাবা ড্রিঙ্কস করে এসে আমার গায়ে হাত তুলতো। তিথির সামনে না ঘটলেও সেগুলো তিথির অজানা ছিল না। আমার মেয়েটা খুব ভয় পেত এসব দেখে। আমাকে জড়িয়ে ধরে কেঁদে আকুল হয়ে পড়তো, বলতো, আব্বু তোমায় মারে, তুমিও আব্বুকে মারবে, অনেক মারবে। ওটা পছালো। আমি কখনো চাইনি নিজের বাবাকেও ঘৃণা করুক। 7-5 ভরে ভুলিয়ে রাখতাম ওকে। তিথির বয়স যখন 6 বছরে পড়েছে মাত্র, একদিন দুপুরে ওর বাবা বাড়ি ফিরলেন। খাবারের সামান্য নুন কম হয়েছিল, তাতে উনি খুব রকম রেগে অস্বাভাবিকভাবে প্রচণ্ড মারধর করতে লাগলেন আমায়। আমার স্পষ্ট মনে আছে, আমার ঠোঁট কেটে যাওয়ায় গল গল করে রক্ত ঝরেছিল। আমার সারা শরীর অবশ হয়ে আসছিল। ব্যথায় আর্তনাদ করছিলাম। অসহ্যকর ব্যথা এক পর্যায়ে অসহ্য হয়ে পড়েছিল। মনে হচ্ছিল আমি বোধহয় মরেই যাব। আমার এরকম করুণ অবস্থা দেখেও বিন্দুমাত্র দয়া হয়নি ওনার। নির্দয় পশুর মতো মারছিলই। তিথি দরজার সামনে দাঁড়িয়ে চিৎকার করে কেঁদে কেঁদে বলছিল, আব্বু, আম্মু মরে যাবে, মেরো না, ছাড়ো আম্মু। উঠে দাঁড়ানোর মতো শক্তি আমার শরীরে ছিল না অর্ণব। তিথি হঠাৎই টেবিলে রাখা লোহার ফুলদানি ওর বাবার মাথায় ছুঁড়ে মারে। ব্যাস লাগা মাত্রই রক্তাক্ত হয়ে গেলেন উনি। মাথা ফেটে যাওয়ায় হাত দিয়ে চেপে ধরে কুকিয়ে উঠলেন উনি। তা দেখে আমি ঘাবড়ে যাই। যদি তিথির কোনো ক্ষতি করে দেয় লোকটা। আমাদের বাড়ির দারোয়ান চাচা খুব ভালো মানুষ ছিলেন। তিথির কান্না চিৎকারে উনি দৌড়ে আসেন। তারপর আমাদের উদ্ধার করে নিয়ে আসেন ওই নরক থেকে। কয়েক মাস দারোয়ান চাচার বাড়িতে থাকার পর অনেক চেষ্টা করে একটা এনজিও চাকরি জোগাড় করেছিলাম। তারপর সময় যাবার সাথে সাথে সবটা গুছিয়ে নিলাম। তিথিকে একা হাতে বড় করলাম। তিথি ছোট থেকেই ঘন ঘন রাতে কাঁদতো। 8 বছর বয়সে তার পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে গেল। তিথিকে ভালো সাইকিয়াট্রিস্ট দেখিয়ে জানতে পারলাম ওর সাইকোলজি প্রবলেম হয়েছে। ছোট থেকেই মস্তিষ্ক এতটাই চাপ পড়েছে যে অতীতে ঘটা ঘটনাগুলোই ওর বারবার মনে পড়তো, আর তাতে মস্তিষ্কের নিউরনে তীব্র চাপ সৃষ্টি। অনেক ওষুধ খাইয়ে ওর এই সমস্যাটা কমেছে অর্ণব, তবে তা পুরোপুরি কাটেনি। সেই কারণে গতকাল রাতেও অস্বাভাবিকভাবে চিৎকার চেঁচামেচি করেছিল অর্ণব। দিদি ছোটবেলাটা আর 5টা বাচ্চার মতো সুন্দর স্বাভাবিক ছিল না বাবা। আমার দোষেই আমার ছোট্ট মেয়েটা নরক যন্ত্রণায় ভুগেছে। আমি যদি ওনাকে বিয়ে না করতাম, তাহলে আজ এই দিনটা আসতোই না। নিজের জীবনের সাথে সাথে আমার মেয়ের জীবনটাও শেষ করে দিয়েছি। আমি কলঙ্কিত মা, যে মায়ের কারণে তার সন্তান তিলে তিলে মানসিক যন্ত্রণায় ভুগে। সে কখনো ভালো মা হতে পারে না। আমি ভুল করেছিলাম তাকে ভালোবেসে, ভুল করেছিলাম পরিবারের বিরুদ্ধে গিয়ে, তাকে অন্ধের মতো বিশ্বাস করে চরম ভুল করেছিলাম জীবনে। আর সেই ভুলের মাসুল আমার পাশাপাশি আমার মেয়েটাকেও পোহাতে হয়। আমাদের জীবনের পরিহাসটা সত্যি খুব নির্মম অর্ণব। কান্নায় ভেঙে পড়লেন আফরোজা বেগম। ঝমঝম করে ঝরতে লাগলো তার চোখের পানি। অর্ণব স্তব্ধ হয়ে বসে আছে।
তার চোখটাও যে চটলমল করছে পানিতে। তিথির অতীতে ঘটা গল্পটা যে এতটা বিষাক্ত হবে, এতটা কড়া হবে, তা সে কল্পনাও করতে পারেনি। ছোট্ট তিথি কতটা মানসিক যন্ত্রণা সহ্য করেছে ভাবতেই চোখ টলমল হয়ে আসলো ওর। এত কষ্ট জমাচ্ছে তিথির ভেতরে, এত বছর ধরে চেপে রেখেছে নিজের বুকে। অথচ অর্ণব কিছুই জানে না। কেন জানতে পারলো না অর্ণব? এই মুহূর্তে অর্ণবের নিজের ওপরেই প্রচন্ড রাগ হচ্ছে। অর্ণব আফরোজাত বেগমের দিকে তাকিয়ে প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে প্রশ্ন করলো, তাহলে তিয়াস আফজাল? তিথির বাবার নাম? আফরোজা বেগম একটু থামলেন, একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তিথির এখানে কোনো দোষ নেই অর্ণব। ছোট থেকে নিজের বাবার এমন অমানবিক অত্যাচার দেখে দেখে ওর মধ্যে বিতৃষ্ণা ধরে গেছে। ওর ধারণা পৃথিবীর সব বড়লোক বাবার ছেলেরাই খারাপ হয়। যেমনটা ওর বাবা ছিল, ওর মনের মাঝে দৃঢ় ভয়টা গাছের শিকড়ের মতো গভীরে পৌঁছে আঁকড়ে ধরে আছে। আমি যেমন ওর বাবাকে ভালোবেসে কষ্ট পেয়েছি, তিথির ধারণা ও কাউকে ভালোবাসলে তেমনই কষ্ট পাবে। ঠিক এসব কারণে তিথি তোমাকে বিয়ে করতে চাইতো না অর্ণব। শুধু তোমাকেই না, ও এক কথায় বিয়ে করতেই নারাজ ছিল। তিথি তোমায় সহ্য করতে পারতো না। এটা তোমার ভুল ধারণা বাবা। ওর তোমার প্রতি অন্যরকম একটা মোহ আছে। আমি ওর মা অর্ণব, আমি ওর চোখ দেখে সব বুঝে যাই। তিথিকে একটু সময় দাও অর্ণব। যেই পরিস্থিতিতে ওর সাথে তোমার বিয়ে হয়েছে, তাতে ও খুব অভিমান করে আছে। ও ভাবে তুমি জোর করে ওর উপর অধিকার চাপাতে আসবে, তাই তিথি তোমার উপর রাগ হয়। আমি জানি অর্ণব, তিথি তোমার সাথে খারাপ আচরণ করে। তুমি একটু ধৈর্য ধারণ করে ওর পাশে থেকো। দেখো, তিথি নিশ্চয়ই একদিন তোমাকে ভালোবাসবে, না করবে অবহেলা আর না দেখাবে রাগ। ওর মন থেকে অন্ধকার মেঘগুলো সরিয়ে দিতে পারবে না অর্ণব? ওর মনে জমে থাকা ভুল ধারণাগুলোকে ভেঙে দিতে পারবে না তুমি? অর্ণব মৃদু হাসলো, আশ্বস্ত করে বলল, আমার উপর ভরসা রাখতে পারেন না। আমি ঠিক তিথির মন থেকে কালো স্মৃতিগুলোকে মুছে দেব। একদিন আমি ভালোবাসবে, বিশ্বাস করবে। সেদিন ওর মাঝে না থাকবে কোনো ভয় আর না থাকবে সংকোচতা। আই প্রমিস। আফরোজা বেগম অর্ণবের মাথায় হাত বুলালেন। অশ্রুবিদ্ধ চোখে হাসি ঝলকানি ফুটলো, তার সাথে সাথে ঠোঁটেও ফুটলো আশা ভরা স্বস্তিময় হাসি। আমি জানি অর্ণব, তোমার উপর আমার বিশ্বাস আছে, তাই তো তোমার হাতে তিথিকে সঁপে দিয়েছিলাম সেদিন। জীবনে সব মানুষ এক হয় না। আমাদের চারপাশে যেমন খারাপ মানুষ আছে, তেমন ভালো মানুষও আছে, নয়তো এই পৃথিবীটাই টিকতো না। আমি জানি অর্ণব, তুমি কখনো তিথির বাবার মতো বদলে যাবে না। অর্ণব আফরোজা বেগমের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলল, মা, তিথির বাবা এখন কোথায়? উনি কখনো আসেন আপনাদের ফিরে নিতে? একটা সময় আসে যখন মানুষ নিজের ভুলগুলোকে বুঝতে পারে, কিন্তু তখন আর কিছু করার থাকে না। তিথি যখন ক্লাস 8-এ পড়তো, তখন এসেছিল উনি আমাদের ফিরিয়ে নিতে। আমরা ওই বাড়ি থেকে চলে আসার পর ওনার ব্যবসা ডাউন হতে থাকে। এক পর্যায়ে সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে যায়। সব কিছু হারিয়ে নিজের করা ভুলগুলোর জন্য অনুতপ্ত হয়ে এসেছিলেন। অনেক করে অনুরোধ করেছিল, ক্ষমা চেয়েছিল, অতঃপর বলেছিল যেন আমরা তার সাথেই ফিরে যাই। কিন্তু তিথি রাজি হয়নি। ও পরিষ্কার না করে দেয়, ওর মনে বাবা সম্পর্কে এতটাই বিষ ঢুকে গেছিল যে ওনাকে দু চোখে সহ্য করতে পারতো না, আর আজও পারে না। আমিও ফিরে যাওয়ার কথা ভাবিনি। আমার জগৎটা শুধু তিথিকে ঘিরে। ওনাকে ভালোবাসি ঠিকই, তবে উনি সেই ভালোবাসার মর্যাদা দেয়নি। তাই ওই জীবনে ফিরে যাওয়ার মনটাই মরে গেছিল আমার। বছর 2 আগে জানতে পারলাম উনি ক্যান্সার আক্রান্ত হয়ে দেশের বাইরে চলে গেছেন। জীবনে যে পাপটুকু করেছিল তারই শাস্তির স্বরূপ আজ উনি একা অর্ণব, এক কথায় সম্পূর্ণ নিঃস্ব। কথাটা শেষ করার আগেই গাল বেয়ে অনর্গল ঝরতে লাগলো নোনাক্ত অশ্রুরাশি। অর্ণব আলতো হাতে আফরোজা বেগমের চোখের পানি মুছে দিল। কাঁদবেন না মা, আপনাকে কাঁদতে দেখলে আমার খারাপ লাগে। যা হওয়ার ছিল তা হয়ে গেছে। অতীত ভেবে নিজেকে কষ্ট দিয়ে কি খুব লাভ আছে? আপনার জগতে তিথি আছে, আমি আছে। আপনি কষ্টে থাকলে আমরা ভালো থাকবো না মা। দুঃখের সাদা কালো দিনগুলো অবসান প্রাপ্ত হোক, সুখের ছোঁয়া জীবনটা এবার একটু রঙিন হোক। আফরোজা বেগম মিষ্টি করে হাসলেন, তারপর বললেন,
আমার ছেলেমেয়েরা থাকতে আমি কি কষ্টে থাকতে পারি নাকি? অর্ণবের হঠাৎ তিথির কথা মনে পড়লো। অনেকক্ষণ হয়ে গেছে তিথি দরজা বন্ধ করে রয়েছে। বেশ চিন্তা হচ্ছে মেয়েটার জন্য। অর্ণব আফরোজা বেগম তিথির ঘরের সামনে গিয়ে দরজা ধাক্কাতে লাগলো, তবে ভেতর থেকে কোনরূপ সারা শব্দই আসছে না। কি হলো তা অর্ণবের ভাবান্তর হচ্ছে না। তিথির আবার কিছু হলো না তো? অর্ণব সহ আফরোজা বেগম জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে, কিন্তু তিথির কোনো সারা শব্দ নেই। এক টানা প্রায় 20 মিনিট ধাক্কা ধাক্কি আর ডাকাডাকির পর তিথি ঢুলু ঢুলু পায়ে দরজা খুলল। গত 19 ঘন্টায় তিথি যে কত গ্রাম চোখের পানি ব্যয় করেছে তার কোনো হিসেব নেই ওর কাছে। এত কান্নাকাটি করার কারণে তীব্র মাথা ব্যথা হচ্ছিল, তাই সে কাঁদতে কাঁদতে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। অর্ণব তিথির দিকে হতাহত চোখে তাকিয়ে আছে। চোখ মুখ ফুলে কি ভয়ানক দশা হয়ে গেছে। ঠোঁটটা শুষ্ক, এলোমেলো চুল, মলিন চেহারা আর ফুলে যাওয়া রক্তরাঙা চোখ, সব মিলিয়ে বিপর্যস্ত অবস্থা। অর্ণবের খুব মায়া হচ্ছিল তিথিকে দেখে। মেয়েটা কতটা না কষ্ট পেয়েছে, এমনকি এখনো পাচ্ছে। ভাবলেই রাশ ভারী অভিযোগ নিজের উপরে এসে পড়ছে। এত ভালোবাসার সত্ত্বেও ভালোবাসার মানুষটির কষ্ট কমাতে পারছে না সে। নিজেকে বড্ড অসহায় লাগছে অর্ণবের। অর্ণবদের দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তিথি আবারও রেগে গেল। সে গলা খাকারি দিয়ে বলল, আমাকে কি একটু ঘুমাতেও দেবে না তোমরা? কি সমস্যা কি? অর্ণব বলল, না তিথি, তুমি ভুল ভাবছো। সমস্যা না, অনেকক্ষণ হয়ে গেছে তুমি দরজা বন্ধ করে রাখছো। আমাদের চিন্তা হচ্ছিল তোমায় নিয়ে, তাই। তিথি ওর মায়ের দিকে তাকালো, বিদ্রুপের সুরে বলল, কে কতটা ভালোবাসে তা দেখতেই পাচ্ছি। তিথির কথায় আফরোজা বেগমের মুখটা শুকিয়ে চুপসে গেল। অর্ণব তিথির অভিমানের বহরটা বেশ বুঝতে পারছে। সে তিথিকে উদ্দেশ্য করে বলল, তিথি, আজ আমাদের বাসায় যেতে হবে, কাল নয় আবার নিয়ে আসবো তোমায়। তিথি নিজের কণ্ঠস্বর একটু দৃঢ় করলো, কাঠ গলায় বলল সে, তার কোনো প্রয়োজন হবে না মিস্টার অর্ণব খান। আমি আপনার বাড়িতেও থাকবো না আর এই বাড়িতেও থাকবো না। অর্ণব চোখ বড় বড় করে বিস্ময় নিয়ে বলল, আমার বাসায় থাকবে না, এই বাসায় থাকবে না, তাহলে তুমি থাকবেটা কোথায়? দিস ইজ এ নান অফ ইউর ওন বিজনেস, সো কিপ কোয়াইট। অর্ণবের এবার রাগ হতে লাগলো। কিপ কোয়াইট বলে না, কেন কোয়াইট থাকবে ও? তিথির ব্যাপারে কথা বলার সম্পূর্ণ অধিকার ওর আছে। তবে অর্ণব তিথিকে রাগ দেখাতে চায় না। ছেলেটার যথেষ্ট ধৈর্য আছে। স্ত্রী ভুল করতেই পারে, তাই বলে তার উপর অগত্যা রাগ দেখানোটা তো অন্যায়। তাকে ঠান্ডা মাথায় বোঝানো উচিত। আরেকজন স্বামীর তা করা দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে বলে অর্ণব মনে করে। নিজের রাগকে যথাসম্ভব নিয়ন্ত্রণ করে অর্ণব তিথিকে বলল, পাগলামি করো না তিথি, চুপচাপ আমার সাথে চলো। না, আমি যাবো না। তিথি, জেদ করো না, চলো। তিথি বুকে দুহাত গুজে এক পশলা রাগ নিয়ে বলল, না, আমি যাবো না। অর্ণব খানিকটা বিরক্ত তিথির এহেন আচরণে। দাঁড়িয়ে থাকতে থাকতে ফট করে অর্ণবের মাথায় দারুণ একটা বুদ্ধি খেলে গেল। সে আফরোজা বেগমকে উদ্দেশ্য করে নম্র হেসে বলল, মা, আমরা তাহলে আজ আসি, ইনশাআল্লাহ খুব শীঘ্রই আবার আসবো। দোয়া করবেন মা আমাদের জন্য। আফরোজা বেগম আশ্বস্ত হেসে বললেন, যাও বাবা, দোয়া করি আল্লাহ তোমাদের ভালো রাখুক। ইতিমধ্যে তিথি ভ্রু কুঁচকালো। আমার হাসির কথাটা বলার কারণ কি? সে তো আর যাবে না, যাবে অর্ণব একা। তাহলে আমরা আসলো কোথা থেকে? তিথির ভাবনার সুতা কাটলো অর্ণবের কথার ভাঁজে। সে আফরোজা বেগমকে আবারও বলল, মা, যদি কিছু মনে না করতেন, আপনাকে একটু ঘুরে যাবেন। আমি আর তিথি আমরা রওনা হব তো, তো ওর সাথে একটু কথা আফরোজা বেগম আলতো হেসে চলে গেলেন নিজের ঘরে। তিথি এখনো কপাল কুঁচকে দাঁড়িয়ে আছে। অর্ণবের ভাবসাব কেন জানি তার একদম সুবিধে ঠেকছে না। বিষয়টা তাকে খুব ভাবাচ্ছে। নাক ফুলিয়ে আলগা রাগ নিয়ে সে অর্ণবকে উদ্দেশ্য করে বলল, কি হলো এটা? আম্মুকে আপনি ঘরে কেন পাঠিয়ে দিলেন? আপনার মতলবটা কি শুনি? এখনই দেখতে পাবেন। ঝড়ের গতিতে অর্ণব তিথিকে এক টানে নিজের কাছে এনে অবিশ্বাস্যভাবে কোলে তুলে নিল। তিথির চোখ দুটো বেরিয়ে আসার উপক্রম। ও ভাবতেও পারেনি
বলা নেই কওয়া নেই ওকে অর্ণব কোলে তুলে নেবে। যদিও এটা অর্ণবের হ্যাবিটে পরিণত হয়েছে। ছেলেটার কথায় কখন কি যে চলে, কখন কি করে তা নিজেই জানে না। এক প্রকার ধুলোয় অন্ধকার হওয়ার অবস্থা আর কি। তিথি অর্ণবের দিকে চোখ বড় বড় করে তাকালো।